বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি বিএসআরএম গণতন্ত্র এখনের ৩৯২তম পর্ব। আজ আমার সঙ্গে চারজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন চারজনের মধ্যে আমি ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। ডানে রয়েছেন সাবেক সচিব এবং সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম। তার ডানে রয়েছেন সাবেক প্রধান তথ্য কমিশনার এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। আমার বায়ে রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। সর্ববামে রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক এবং সাবেক পররাষ্ট্র সচিব শমশের এম চৌধুরী বীর বিক্রম। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো, মোটামুটি শিরোনামটা এরকম যে গণতন্ত্র সম্মেলনে নেই বাংলাদেশ, লাভ ক্ষতির খতিয়ান। এটি আসলে আমরা একটু আমার সম্মানিত অতিথিদের কাছ থেকে খুঁজে দেখতে চেষ্টা করব। আপনারা জানেন 9 এবং 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি সামিট করছেন, সামিট ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন করছেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। 110টির মতো দেশকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এই 110টি দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। এটি নিয়েই রাজনীতির মাঠে পর্যবেক্ষকরা বিভিন্ন পর্যায়ে নানান আলোচনা হচ্ছে। আজকে আমরা একটু আলোচনা করে শুনতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব এই সম্মেলনের দাওয়াত না পাওয়াটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতির হয়েছে, দাওয়াত পেলে কি হতো, না পাওয়ার অন্যান্য অনুষঙ্গগুলো নিয়ে কথা বলবো। আমি শুরুতেই অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধা শমশের এম চৌধুরী বীর বিক্রম, আপনার কাছ থেকে এটি আলোচনাটি শুরু করতে। কেন এই গণতন্ত্র সম্মেলন থেকে বাংলাদেশ বাদ পড়ল? ধন্যবাদ। আপনি শিরোনামে কথাগুলো যে বললেন, যে এই যে কথিত গণতন্ত্র সম্মেলন, শীর্ষ সম্মেলন বলা হচ্ছে, সামিট শব্দটা ব্যবহার করা হচ্ছে, এখানে বাংলাদেশকে আমন্ত্রণ করা হয়নি, সেটা নিয়ে অনেকেই অনেক কথা, রাজনৈতিক অঙ্গনে অনেক কথাবার্তা হচ্ছে। স্বাভাবিক, কথাটা হঠাৎ অস্বাভাবিক কিছু না। তবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেসব আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হচ্ছে, তার চেয়ে আমি আরেকটু বোধহয় গুরুত্ব দিতে চাই বা দিক দিতে চাই যে গতকাল একটা ওয়েবিনারে, কসমস ফাউন্ডেশনের দ্বারা আয়োজিত একটা ওয়েবিনারে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বক্তব্য, যে আপনি জানি না তারা দেখেছেন কিনা এখন পর্যন্ত। আমি ওনার বক্তব্য দেখার সুযোগ হয়েছে এই অল্প কিছুক্ষণ আগে। বদল করিম সাহেব ভালো জানবেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে রায়ট অ্যাক্ট নামে একটা বিধান ছিল। এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং মানবাধিকার বিরোধী একটি বিধান ছিল। বিশেষ করে ভারতের নাগরিকদের বিরুদ্ধে এটা ব্যবহৃত হতো। তো রাষ্ট্রদূত আর্ল মিলারের বক্তব্যটা পড়লে দেখলে মনে হবে অনেকটা সেই রায়ট অ্যাক্টের মতো বাংলাদেশের বিরুদ্ধে। তিনি শুধু বাংলাদেশকে এখানে আমন্ত্রণ না করার যথার্থতা তুলে ধরেননি, তিনি কিছুটা সতর্কবাণীও করেছেন। বলেছেন যে অর্থ সামাজিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে গণতন্ত্রের উন্নয়নও থাকতে হবে, মানে তাদের মাপকাঠিতে যেটা গণতন্ত্রের উন্নয়ন। তারপরে উনি এটাও বলেছেন যে আগামী বছর এই সময় এই ধরনের আরেকটা ফলো আপ হবে, সেটা সশরীরে হবে। সেখানে বাংলাদেশ আমন্ত্রিত হবে যদি কিনা ততদিনে বাংলাদেশ তাদের মাপকাঠি যেটা, সেই মাপকাঠিতে গণতন্ত্রে বাংলাদেশ উত্তীর্ণ হয়। তো আমার প্রশ্ন এখানে যে এই যে তালিকাটা করা হয়েছে, যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, এইটার ভিত্তিটা কি, এটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। কারণ পাকিস্তানকেও সেখানে 105তম যে ইন্ডেক্স যেটি আমরা পাই সেখানে। দ্বিতীয়ত যে মাপকাঠির কথা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বললেন, সেই মাপকাঠিটা কি? তাদের মাপকাঠিতে কি মধ্যপ্রাচ্যে যে অগণতান্ত্রিক রাজতন্ত্রগুলো রয়েছে, যে যারা তাদের মিত্র হিসেবে তারা তাদেরকে আখ্যায়িত করেন, অ্যালাই বলেন তারা ভূ রাজনীতিতে, সেই মাপকাঠি থেকে তারা পড়ে কি না সেটা আমার জানা দরকার। তৃতীয়ত আমি মনে করি, আমি যতটুকু জানি না, আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে শুদ্ধ করবেন, যে এই যে তালিকাটা, এখানে শুধু সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নয়, সুশীল সমাজের প্রতিনিধিকে বোধহয় আমন্ত্রণ জানানো হয়েছে বা হয়েছিল। অর্থাৎ তারা সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের সাথে সুশীল সমাজের মুখোমুখি করার একটা উদ্যোগ বা প্রচেষ্টা, যেটাই বলেন। ভালো কথা, রাষ্ট্রদূত বলতে পারেন
যুক্তরাষ্ট্র সরকার তাদের সেই অধিকার আছে, নৈতিক অধিকার আছে কিনা আমি জানি না। নৈতিক অধিকার থাকে না, আর প্রশ্নটা হলো এই কারণে যে যুক্তরাষ্ট্রের ভিতরে যেসব সুশীল সমাজের সদস্যরা যুক্তরাষ্ট্রের ইরান বা আফগানিস্তান যুদ্ধ নিয়ে তীব্র নিন্দা জানান এবং তারা খোলাখুলি ভাষায় যুক্তরাষ্ট্র সরকারকে তারা সমালোচনা করেন, তাদেরকে যদি যুক্তরাষ্ট্র সরকারের বা রাষ্ট্রপতির সাথে মুখোমুখি করা হয় যে তাদের ইরানের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ বা ইরাকের যুদ্ধ বা লিবিয়ার যুদ্ধ কত যথার্থ ছিল, যে যুক্তরাষ্ট্র ভিয়েতনামের ইতিহাসের দিয়ে তাদের হাতে রক্ত এখনো মোছেনি, সেই যুক্তরাষ্ট্র যদি বলে যে গণতন্ত্রের মাপকাঠি আমরা নির্ধারণ করব, তো সেইটা কতটুকু যথার্থ সেটা বোধহয় যথার্থতা আমাদের জানাটা প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই আমরা জানবো। আমরা আমন্ত্রিত হয়নি এ নিয়ে আমি মন খারাপ করার কোনো কারণ দেখি না, কারণ আমরা তাদের মাপকাঠিটাই এখনো জানি না। জি সেলিম ভাই, আপনার ব্যাখ্যাটি শুনতে চাই। এই যে মাপকাঠির যে কথাটি জনাব শামসের এম চৌধুরী বীর বিক্রম বললেন, কারণ এই যে সূচকগুলো আমরা পাই ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের, যেটি আমরা পাই, একটুখানি আমি বলছিলাম শ্রীলঙ্কা আমরা হচ্ছে ৭৬তম বাংলাদেশ, সূচকটাকে যদি আমরা গুরুত্ব দিই। শ্রীলঙ্কা এই সূচকটা কে করে, এই পরিসংখ্যানটা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স এটি দিয়েই আমরা প্রতি বছরই দেখবেন যে একেবারে হাঙ্গামা তৈরি হয়ে যায়, পিছিয়ে গেছি, এগিয়ে গেছি। বাংলাদেশ ৪ ধাপ এগিয়েছে ২০১৯ সালে, মোট ২ বছর পর ২০২০-এ এসছে ৭৬তম হয়েছে। শ্রীলঙ্কা হয়েছে ৬৮তম, শ্রীলঙ্কাকে ডাকিনি। নেপাল হয়েছে ৯২তম, তাকে ডেকেছে। পাকিস্তান হয়েছে ১০৫তম, তাকে ডেকেছে, যদিও কয়েক ঘন্টা আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে তারা এটিতে অংশ নিচ্ছে না। সেলিম ভাই, আপনার মন্তব্যটি শুনতে চাই। আসলে আপনারা রাজনীতিক হিসেবে আপনারা কিভাবে বিষয়টিকে দেখছেন? অসংখ্য ধন্যবাদ। এখন বিষয়টা হলো গণতন্ত্র সম্মেলন, সামিট ফর ডেমোক্রেসি। এখানে দুইটা বিষয় জড়িত আছে। একটা হলো আদৌ এটা ডেমোক্রেসির সামিট কিনা, জি, এবং সেইটা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি, পদক্ষেপ, তার বিশ্বজনীন ভূমিকা এবং কী কারণে সে এই ধরনের একটা সম্মেলনের ব্যবস্থা করলো, সেই বিষয়ে আমাদের গভীরে অনুসন্ধান করতে হয়। এর সঙ্গে জড়িত হয়ে গেছে আরেকটা বিষয়, যে বাংলাদেশকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। কেন জানানো হয়নি? এই ধরনের অন্য দেশের ক্ষেত্রে কি একই রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? সেই প্রশ্নটা জড়িত হলেও একটু স্বতন্ত্রভাবে হয়তো দেখা প্রয়োজন। কারণ এর তো হতে পারে যে বাংলাদেশের গণতন্ত্রের অভাব, মধ্যরাতে আগে ভোট হয়ে যায়, ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যায়। সুতরাং এই অভিযোগ উঠতে পারে। তো সেই অভিযোগের ভিত্তিতে যদি কোনো পদক্ষেপ নিতে হয়, সেইটা এই সামিট ফর ডেমোক্রেসি এই নামে যদি করে, তাহলে পরে সেখানে যে ১১০টা দেশ উপস্থিত হচ্ছে তারা কতটা ডেমোক্রেটিক, এবং যারা এটা আহ্বান করলো সেই দেশটা কতটা ডেমোক্রেটিক, এই প্রশ্নটা প্রথমে আমাদের বিবেচনা করে নিতে হয়। আমার খুবই পরিষ্কার ধারণা এবং ঘটনাবলী দিয়ে এটা প্রমাণিত, এই সামিট হ্যাজ নাথিং টু ডু উইথ ডেমোক্রেসি। এইটার সঙ্গে গণতন্ত্রের কোনোই সম্পর্ক নেই। এবং ভালো করে খেয়াল করলে দেখবেন এই সময়কালের ভেতরে ইদানিং চীনের উপরে আইডিওলজিক্যাল প্রোপাগান্ডা অ্যাটাক একটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং সর্বশেষ পদক্ষেপ উইন্টার অলিম্পিক্সকে ডিপ্লোম্যাটিক্যালি তারা এটা বয়কট করবে বলে জানিয়েছে, এবং আরো অনেক রকম পদক্ষেপ তারা গ্রহণ করছে। চতুর্দিক থেকে এই প্রোপাগান্ডাটা বাড়িয়ে দিয়েছে। সুতরাং টু ইনভাইট আদার কান্ট্রিজ অ্যান্ড নট টু ইনভাইট চায়না, এবং এইরকম কতগুলো টার্গেটেড দেশকে অগণতান্ত্রিক চিহ্নিত করে তাদের উপরে তাদের গ্লোবাল স্ট্র্যাটেজিক চাপ অব্যাহত রাখা বা অভিযান অব্যাহত রাখার উদ্দেশ্যেই এইটা করা হয়েছে। তা না হলে পরে এই প্রশ্নগুলোর জবাব না দিলে পরে এইটার ক্রেডিবিলিটি অ্যাজ এ সামিট ফর ডেমোক্রেসি কোনোদিন বিশ্ববাসী মেনে নেবে না। হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউনাইটেড স্টেটস, তাদের যে সম্প্রতি ইলেকশন হয়ে গেল, সেখানে ভোটার রেজিস্ট্রেশন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, এবং সেইটা নিয়ে একটা বিশাল আন্দোলন সেখানে হচ্ছে।
নির্বাচনের ফলাফল অস্বীকার করে তাদের পার্লামেন্ট ভবনের উপরে যে জি। সশস্ত্র হামলা পরিচালনা করা হলো, এবং সেটা এখনো পর্যন্ত সেটা কোনো মীমাংসা করা হয়নি। কোন দেশ নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করতে পারে যেখানে নাকি যে সিটিং প্রেসিডেন্ট বক্তৃতা দিয়ে মানুষকে উত্তেজিত করে এই ধরনের আক্রমণের একটা ব্যবস্থা করে? এবং জি তার নিজের যখন এই অবস্থা, সে যখন গণতন্ত্রের সামিট বলে কোনো সভা ডাকে, জি সেটা যে ভিন্ন উদ্দেশ্য প্রণোদিত এটা মনে করার যথেষ্ট কারণ। আর দ্বিতীয় বিষয়টা নিয়ে পরে আমি আরো হয়তো জি আলোচনা নিশ্চয়ই। করব। জি আপনার প্রতিক্রিয়াটিও শুনতে চাই যে এই যে দাওয়াত করা না করা, একটি চমৎকার কথা বলেছেন জনাব শমশের এম চৌধুরী বীর বিক্রম। তিনি বলছেন যে অধিকার বা নৈতিক অধিকার, কোট আনকোট, তিনি যেভাবে বললেন, যুক্তরাষ্ট্রের এটি আছে কিনা। গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা হলে সাধারণ মানুষ এমন প্রশ্ন আমাকেও করেছেন যে এই আলোচনাটি এভাবে করবার জন্যে, যে গণতন্ত্রের জন্য যদি তাদের বাসনা থাকে, আকাঙ্ক্ষা থাকে, বিশ্বকে একটি গণতান্ত্রিক বিশ্বের রূপ দেবার জন্য, তাহলে তো কম আছে, বেশি আছে, মাঝারি আছে, সকলকে নিয়েই যার যেখানে কমতি আছে সেটুকুকে পরিপূর্ণ করেই সত্যিকার একটি গণতন্ত্রের সম্মেলন বা শীর্ষ সম্মেলন যাত্রা বা সূচনা হতে পারত। আপনার ব্যাখ্যা। ধন্যবাদ। জি আমাদের বিশ্ব মোড়ল জি তার অন্যান্য যে সমস্ত ক্ষেত্র যেখানে তার ব্যুৎপত্তি ছিল, তার প্রাধান্য ছিল, কিছুটা হলেও তার শক্তি সামর্থ্য ছিল, এগুলো তো এখন নিঃসন্দেহে চ্যালেঞ্জের মুখে আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে আমার মনে হয়, যদি আমি এই বিষয়ে বিশেষজ্ঞ না, শামসুর মুবিন যেভাবে বলেছেন বা সেলিম যেভাবে উপস্থাপন করেছেন, আমার মনে হয় তারা সঠিক পথে যাচ্ছেন। তা আমি আরেকটা চিন্তা করছিলাম যে আপনার মনে হয় কিনা যে কিছু সূচকের কথা যেটি বললাম, যে দুর্বল সূচক সম্বলিত গণতন্ত্রের এমন কিছু দেশকে আমন্ত্রণ, বা যারা ওই দেশগুলোর চেয়ে বেটার অপশনে আছে তাদেরকে আমন্ত্রণ না জানানোর পেছনের লক্ষ্যটি কি, বা এটিকে আমি দুরভিসন্ধি বলবো কিনা জানি না, কি না, কারণ? এর মধ্যে অনেকগুলো দেশ জি যেগুলো আপাত দৃষ্টিতে জি। যেগুলোতে গণতন্ত্রের গ নাই, জি বা থাকলে পরেও আমাদের মতো মানে মোটামুটি যে আমরা এখন পর্যন্ত একটা অবস্থান আছি গণতন্ত্র, সেরকমও নাই, জি। তাদেরকে ডাকার একটা উদ্দেশ্য হলো গিয়ে তারা এখন জাতে উঠলো, এরকম একটা ভাব। তো এই জাতে উঠলো থেকে আমি শুরু করতে চাই, কারণ তাত্ত্বিক যে আলোচনা, আমরা ওই যাতে নেমে গেলাম কিনা। আচ্ছা যাই হোক, ওই তাত্ত্বিক আলোচনা ওই দুইজন যেটা করেছেন, জি জি বা আরেকজন সোয়াহুয়া রুস্তম এখানে বসে আছে, জি সে যা বলবে এরপরে আমার কিছুই বলার নাই, খালি শোনার ব্যাপার। জি জি আমি সাধারণ লোকের, জি জি আপনারা আজকে আমাদের চারজনকে ডেকেছেন, তার মধ্যে একজন নিশ্চয়ই সাধারণ, জি জনসাধারণের প্রতিনিধি, জি, এই গরিব। তাই জি আমি মনে করি কি, মনে করুন ইয়াসির, আমি যতটুকু জানি আপনার মেয়ের বিয়ের দেওয়ার বয়স এখনো হয় নাই, ধরুন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আগামী কয়েক বছর পরে তার বিয়ের দাওয়াত হলো, আর কি শমশের পাইলো, সেলিম পাইলেন, জমির পাইলো, দাওয়াত পাইলো, গরিব পাইলো না, তখন আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। এই সিমিলিটা বা এই এটা উদাহরণ, এটা হচ্ছে কি সাধারণ লোকের দৃষ্টিকোণ, একটা টক অফ দি টাউন হয়ে যাবে চট করে, কি যে পাড়ার সবাই, আমি ধানমন্ডি এলাকায় থাকি, জি বুঝতে পেরেছি। ধানমন্ডিয়ার প্রায় সকলেই পাইছে, সেলিম থাকেন ওখানে, জি। শমশের থাকেন ওখানে, জমির তো থাকেই, আমরা দুইজন পাশাপাশি থাকি, সবাই পাইলো, এটা বাদ দিল কেন? এই একটা মস্ত বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে যাবে, আর বলে কইছিলাম না যে এই দেশে কেউ আর পুছে না, এখন বাংলাদেশে কেউ পুছে না, কেলাই পুছে না, কারণ এই দেশে গণতন্ত্র নাই, ভোট নাই, কিছু নাই, মধ্যরাত্রে ভোট হয়, এই এটা কারণেই আপনি তা আমি সেই দিক দিয়ে একটু চিন্তিত। এছাড়া লাভ ক্ষতির যে কথাটা বলা হচ্ছে আর কি, কি লাভ হবে, কি ক্ষতি হবে, মনে করি না কিছু ইতর বিশেষ যাবে আসবে। এটার পরে যে আমাদের বিশ্ব ব্যাংকের কিছু পয়সা করি ঋণ কমে যাবে, বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের কোনো প্রজেক্ট থেকে উইথড্র হয়ে যাবে, এই সমস্ত কোনো কিছু মনে করার কোনো কারণ নাই, যাহা ছিলাম তাহাই। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি শুরুতে বলেছেন, কাকে যে কোট করলেন, ওই যে ইয়ের ব্যাপারটা, যে ইকোনমিক ডেভেলপমেন্ট, জি অর্থনৈতিক উন্নতি
শনৈ শনৈ জি ও শমশের বলেছে না? Ambassador, হ্যাঁ, আমেরিকান। শনৈ শনৈ হচ্ছে মাশাআল্লাহ, জি এবং আমরা সবাই খুবই পুলকিত এই ব্যাপারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবং আমার মনে হয় জি মানে দলমত নির্বিশেষে সবাই এটাতে সন্তোষ প্রকাশ করা জি, উচিত। বুঝতে পেরেছি। যেখানে আমাদের এই বছর 10-15 আগেও আর কি উল্লেখ করার মতো কোনো অগ্রগতি ছিল না, সেখানে তো মাশাআল্লাহ অনেকটুকু এগিয়ে গেছি। আর এই যে মেগা প্রজেক্টগুলো যেগুলো, এগুলো নিয়ে আমরা অনেক রকমের সমালোচনামূলক কথাবার্তা বলি, কিন্তু এগুলা মানে গ্রহণ করা এবং এগুলাকে বাস্তবায়ন করা, সেটাও তো এক শক্তি সাহসের দরকার পড়ে, এবং এটার একটা সামর্থ্যের দরকার পড়ে, এটা তো দক্ষতার দরকার পড়ে। এগুলো আমরা দেখাচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড যদি গণতন্ত্রে, যে কথাটা আমি শেষ করে নিই, একটা লাইনে শেষ করব, যে কথাটা আমি অনেকবারই অনেক টক শোতেও বলেছি আর কি, যে বাংলাদেশের অবস্থাটা হয়েছে এরকম, ইংরেজিতে 100-র মধ্যে 99 পাইছে, বাংলায় পাইছে 100-র মধ্যে 94, তারপরে ইতিহাসে ভূগোলে ইত্যাদি কোনোটাতে 90, অঙ্কে কত পাইছে? 6। জি, তো ওই গণতন্ত্রটা হচ্ছে অঙ্ক বাংলাদেশের জন্য। জি, জনাব মোহাম্মদ জমির, আপনি যদি একটু বলতেন যে এই আমন্ত্রণটি বাংলাদেশের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল, আসলে গুরুত্বপূর্ণ ছিল কিনা, থাকলে কেন? আমার দুজন সম্মানিত, তিনজন সম্মানিত আলোচক যেভাবে বললেন, আপনার ব্যাখ্যাটিও শুনতে চাই, কারণ আমরা দেখছি যে বাংলাদেশের চেয়ে খারাপ স্কোর করা এমন অনেক দেশ আমন্ত্রণ পেয়েছে। ফ্রিডম হাউসের রিপোর্টেও যারা পিছিয়ে আছে তারাও কিন্তু আমন্ত্রণ পেয়েছে, আমরা পাইনি। এই কারণেই আসলে এত কথা। জি, আমি খুব বেশি বলতে সুযোগ দিতে পারবো না, ছোট করে বলবেন। আমি ঘড়ি কিন্তু দেখছি যে আপনি দেখুন, আমাকে বিরতিতে যাব, ফিরে আসবো আপনার কাছে। কতক্ষণ কে জি, বলেছে, আর সময় নষ্ট না করি। কতক্ষণ বলেছি? জি, সময় নষ্ট না করি। জি প্লিজ। আমি বলি যে শোনেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুটো। একটা তো বলেছি, আমরা শুনেছি জিও স্ট্র্যাটেজিক প্যারাডাইম যেটা আছে, জি, সেইটা নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু ইউএস স্টেট ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করা হয়েছিল গতকাল যে আপনারা যে দাওয়াত করেছেন, থেকে ওরা বলল যে দাওয়াত করেছেন কি ভিত্তিতে আপনারা দাওয়াত করেছেন। এইটা আবার পরবর্তীতে সিএনএন ওই ইয়েতে বেরিয়েছে আর কি। তারা বলছে যে ডেমোক্রেসি বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে জাতিসংঘের কোট আনকোট কোর ভ্যালিউজ কি, আসল মূল মন্ত্র কি জিনিস, কি কি জিনিস জিজ্ঞেস করেছে তারা। তখন তারা বলছে জাতিসংঘকে যারা সমর্থন করে, যারা গণতন্ত্রকে সমর্থন করে কিভাবে, by promoting, quote unquote, promoting human rights, development and peace and security, তিনটা জিনিস ফ্যাক্টর। এখন আমার কথা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার যদি এইটা প্রত্যেকটা শব্দের ডেমোক্রেসিরও আছে ডিনোটেশন আছে, ইংরেজিতে বলে কনোটেশন বলে, দুটো দিকে, টু সাইডস অফ দ্য কয়েন। এখন আমি বলবো যেটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনি একদিকে যখন বলছেন, আমি ওই তালিকা অনুসারে বলছি না, তালিকা অনুসারে আপনারা বলে নিয়েছেন অলরেডি সবাই। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে ইউএন পিস কিপিং এর জন্যে আমাদের বাংলাদেশ থেকে উই প্রেজেন্টলি হ্যাভ দ্য লার্জেস্ট নাম্বার অফ পিপল ফর ইউএন পিস কিপিং, তাই না? এর মধ্যে অনেকে মারাও গেছেন। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা আমি আবার আসবো আপনার কাছে, বিরতিতে যেতে হচ্ছে আমাকে, আপনি পয়েন্টটি যদি মনে রাখেন। আমি পয়েন্ট মনে রাখবো, আর অনেক কটা পয়েন্ট আছে। জি, আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, নিশ্চিত ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত, দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। আমি আবারও পরিচয় করে দিচ্ছি আমার চারজন অতিথিকে। এবার বাঁ দিক থেকে সর্ববামে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা শমশের এম চৌধুরী বীর বিক্রম, আন্তর্জাতিক বিশ্লেষক এবং সাবেক পররাষ্ট্র সচিব। তারপর আমার বাঁয়ে রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি। আমার ডানে রয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব এবং সাবেক রাষ্ট্রদূত। তার ডানে, সর্বডানে রয়েছেন মোহাম্মদ জমির, সাবেক প্রধান তথ্য কমিশনার এবং সাবেক রাষ্ট্রদূত। আপনাদের চারজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং জনাব মোহাম্মদ জমির, আপনার কাছেই আসবো, যেহেতু আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম, যে কথাগুলো আপনি বলছিলেন। ধন্যবাদ। না, আমি 3-4টে জিনিস উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে মানবাধিকার আছে কি নেই, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি নেই, সেটার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উচিত একটু পূর্ণ চিন্তা করা। ওনারা খুব চিন্তিত। এই সম্মেলনে এটি কি খুব গুরুত্বপূর্ণ ছিল? না, খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি আমি বলছি জিনিসটা, আপনি যদি মানবাধিকারের কথা, না আমি বলি 1 মিনিট। সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে
শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলে আখ্যায়িত করা হলো যখন উনি 10 লাখের মতো রোহিঙ্গাদের আসতে দিলেন আমাদের দেশে, ঠাঁই দিলেন। ওনাকে শুধু তাই নয়, আমার কথা হচ্ছে ওনারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই একটা জিনিস লক্ষ্য করছে যে চায়না এবং রাশিয়া তারা এ ব্যাপারে অত্যন্ত একটা বেখেলারা, ঠিক আছে যা আছে হবে, যা কিছু করার কোনো দরকার নেই। অং সান সুচিকে নিয়ে তারা লাফালাফি করছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওখানে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন জেনোসাইডের চার্জে সে এই জেনারেলদেরকে সাপোর্ট করার জন্য সে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে হেগে সে অং সান সুচি দাঁড়িয়ে ওদের হয়ে কথা বলেছিল। এখন আমার কথা হচ্ছে, আপনি বলছেন বাইডেন সাহেব শি জিনপিং এর সাথে কথা বলছেন, আপনি কথা বলছেন পুটিনের সাথে, কিন্তু একবারও বলছেন না রাশিয়াকে আর চায়নাকে যে আপনারা একটুখানি কথা বলুন, মিয়ানমারকে বলুন যে প্রত্যাবাসন প্রক্রিয়াকে, না তাদেরকে তো এই সম্মেলনেই দাওয়াত করে না, মিয়ানমারকে দাওয়াতের কথা না, কথা হচ্ছে যে এবং রাশিয়ার কথা না না মিয়ানমারকে দাওয়াত করেনি, সেটা ইটস নট ইম্পর্টেন্ট। রোহিঙ্গা কানেকশন আমি বলছি যে রোহিঙ্গাদেরকে বাস্তুয়ারা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে তারা দুইজন একজনও সাথে কথা বললো না বাইডেন। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো যে ভ্যাকসিন নিয়ে যে জিনিসটা আপ্রাণ চেষ্টা হয়েছে, ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি নিয়ে যেটা হলো, কনফারেন্স হলো গ্লাসগোতে, লন্ডনে যত কিছু হলো, তারপরে তার আগে নিউ ইয়র্কে হলো, ইউএন জেনারেল অ্যাসেম্বলির সময় সব কিছু হলো। আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রে বলতে, গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে যদিও জাতিসংঘের কথা উল্লেখ করা হচ্ছে, কিন্তু যা কিছু ঘটনা ঘটে গেছে গত কয়েক সপ্তাহ এবং 2-1 মাসে, তার কিন্তু কোনো পরিচিতি পাচ্ছি না আমরা এ ব্যাপারে। তৃতীয় জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন যে ইউক্রেনে আজকেও আছে, এটা বিবিসিতে দেখিয়েছে টেলিভিশনে, এইটা দেখিয়েছে সিএনএনে, যাদেরকে উনি সমর্থন করছেন, যে সকল দলকে যারা কিছু ক্রিয়া করছে, রাশিয়ার বিরোধিতা করছে, তারা সরাসরি বলছে আমরা নাৎসি নাম দিয়ে আমরা ফার রাইট আমরা বিশ্বাস করি। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যারা অস্ট্রিয়ায় আছে এবং যারা জার্মানিতে আছে ফার রাইট, এবং অ্যাট দ্য সেম টাইম ফ্রান্সে ফার রাইট নিয়ে তারা একটা এক্সট্রিম ভিউজ নিয়ে তারা সব দিকে এগিয়ে আসছে, সেখানে তো মানবাধিকারের প্রশ্নই উঠছে না। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে ইসরায়েলকে নিয়ে, যদিও তারা সৌদি আরবিয়া, ইজিপ্ট এদেরকে সবাইকে বাদ দেওয়া হয়েছে, ইউএইকে বাদ, কাতারকে বাদ দিয়েছে, কিন্তু ইসরায়েলের ব্যাপারে আর ইরাকের ব্যাপারে তারা তাদেরকে দাওয়াত করেছে। এখন ইসরায়েল যদি সমর্থন পেয়ে থাকে গণতান্ত্রিক ক্ষেত্রে, এবং সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের থেকে তাকে বঞ্চিত করা হলো কেন, বলা হলো ওখানে গেলেন ভাইস প্রেসিডেন্ট আমেরিকার, বললেন কামালা হ্যারিস না 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 এইসব ব্যাপারে কোনো লোকজনকে আসতে দেওয়া হবে না। অর্থাৎ আমন্ত্রণের মানদণ্ড নিয়েই আপনি প্রশ্ন তুলছেন। আমন্ত্রণের মানদণ্ড না, আমন্ত্রণের প্রেক্ষিত নিয়ে। জি, যখন এই জিনিসগুলো করা হচ্ছে তখন যদি আবার বলেন কেউ ওদের রিপ্রেজেন্টেটিভ, আমরা লক্ষ্য করব যে দ্বিতীয়বার যখন হবে সম্মেলন, তখন কাকে কাকে দাওয়াত করতে হবে, কাকে কাকে করতে হবে না, সেটা তখন আমরা নির্ধারণ করব। তোমরা নির্ধারণ করার কি, তোমাদের নিজের জিও স্ট্র্যাটেজিক কারণে তোমরা নিজের ন্যাশনাল ইন্টারেস্ট দেখার জন্য সব কিছু করছো। না তাহলে একটা দেশ যার কিনা 17 কোটি পপুলেশন, হাফ অফ ইউনাইটেড স্টেটস, তাকে তোমরা বাদ দিয়ে কী করে সম্মেলন করতে পারো, যেখানে কিনা তোমরা নিয়ে আসছো যাদের অনেক সম্মেলনে যাদেরকে ডাকা হচ্ছে তাদের 10 লাখ লোক নাই ওদের। তো এইটা তো আমার কথা হচ্ছে, যারা বস্তুতভাবে এই সম্মেলনকে আরো উন্নততর করতে পারতো, এই যে টিকার ব্যাপারটা, সব কিছু ব্যাপারে তাদেরকে তোমরা ডাকছো না, এবং যাদেরকে ডাকছো তাদেরকে একটা তোমাদের নিজের স্বার্থের কারণে ডাকছো। সো ডোন্ট কল ইট এ ডেমোক্রেসি কনভেনশন। আমি ক্যাপিটাল হিলের কথা বলছি না, 6 জানুয়ারির কথা, যেখানে কিনা তখন হিউম্যান রাইটস ওয়াচ আর তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তোমার এখানে এসেছিলাম আমি সেইটার কিছুদিন পরে, আমি বলেছিলাম কী করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ একদম মুখ বন্ধ করে রইল, একটা বাক্য উচ্চারণ করলো না যা কিছু ঘটেছে। ন্যান্সি পেলোসি স্পিকারের কামরায় ঢুকে, এটাকে ডেমোক্রেসির উদাহরণ। সেই তারা যখন আমাদের উপরে এইভাবে একটি মানে যে আপনি যেটি বলছিলেন যে প্রেক্ষিতের কথা, আমাদের উপরে যেভাবে এটি চাপিয়ে দেওয়া হোক না কেন, যারাই আলোচনা করুক না কেন, একটু যদি আপনার কাছে আবার আসি যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়েও তো আমরা গত কয়েক বছর ধরে অনেক ধরনের কথা শুনছি, একটু যদি আপনি আপনার না দেখেন, জানুয়ারির গত বছরের বা এই বছরের জানুয়ারি 6 তারিখে ক্যাপিটল হিলে যে ঘটনাটি ঘটলো, এটা কিন্তু এখন তদন্ত হচ্ছে, বিচারাধীন আছে, সরকার পরিবর্তন হওয়ার কারণে। জি, ওই সরকার থাকলে কিন্তু এটা হতো না। তো একদমই রাজনৈতিক
দৃষ্টিভঙ্গিতে এটা দেখা হচ্ছে। এর চাইতে বড় কথা বলবো যে ওদের সংবিধানের দিকে যদি আমরা তাকাই, দ্বিতীয় সংশোধনী যেটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যে আমার অস্ত্র ধারণ করার অধিকার, হ্যাঁ, এই ব্যক্তিগত অস্ত্র দিয়ে হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে যে সংখ্যায় ঘটে, সড়ক দুর্ঘটনা কিন্তু তার চেয়ে কম লোক মানে প্রাণ হারায়। সেখানে এই কয়দিন আগে একটা স্কুলে 15 জন ছাত্রকে তাদের একজন সহপাঠী গুলি করে হত্যা করলো, তার অস্ত্র আছে। তার 2 দিন পরে একজন ইউএস কংগ্রেসম্যান, রিপাবলিকান অবশ্যই, সে টমাস মেসি, সে তার পুরা পরিবার নিয়ে, তার স্ত্রী, তার সন্তান, তার সন্তানদের নিয়ে হাতে বন্দুক নিয়ে তারা ক্রিসমাস সেলিব্রেট করছে। পিছনে ক্রিসমাস ট্রিটা আছে, ক্রিসমাস কদিন পরে ক্রিসমাস, এবং তারা মেসেজটা দিচ্ছে যে স্যান্টা অ্যামুনিশন পাঠাও, মানে গোলা বারুদ পাঠাও। তো এই হত্যাকাণ্ড যদি একজন মুসলমান নাগরিক ঘটাতো যুক্তরাষ্ট্রে এবং তার পরিবার যদি কোনো ছবি দিত, তাহলে মুসলমানদেরকে যুক্তরাষ্ট্রে আর মানে বাস করার সুযোগ থাকতো। শুধু যুক্তরাষ্ট্র না, সারা বিশ্বেই না, আমি যুক্তরাষ্ট্র কথা, যেহেতু যুক্তরাষ্ট্র এই ইসলামোফোবিয়া, আমি ওটা সেইং দ্যাট, মানে ইট ইজ some are more equal than others, সোজা কথা। যেই দেশে some are more equal than others, that country has no claim to the fundamentals of democracy. আমার কথাটা সেইখানে যে আপনার সংবিধানে আপনি জনগণকে সেই অস্ত্র ধারার অধিকার দিয়েছেন যেটার কারণে যুক্তরাষ্ট্রে শত শত হত্যাকাণ্ড ঘটছে প্রতি বছরে, এবং সেইখানে একজন নির্বাচিত কংগ্রেসম্যান তার পরিবারবর্গকে যে ক্রিসমাসের সময় বলছে সান্টাকে অ্যামুনিশন পাঠাও, তো সেখানে তার বিরুদ্ধে কোনো ধরনের কিন্তু অ্যাকশন নেওয়া হবে না, তাই না? মানে সে তো সিটিজেন থেকে থ্রেট করছে, যেমন গোলা বারুদ পাঠাও, আমি আরও মারবো, শুধু 15টা ছাত্র মারা গেছে, আমি আরও 15 জন মারবো। একজন নির্বাচিত কংগ্রেসম্যানকে এই কথাটা বলছে। তো তাদের নৈতিক অবস্থানটা কোথায় যে তারা অন্যের গণতন্ত্রের মাপকাঠি নির্ধারণ করে? সেটি যেটা আপনি প্রথমে বলছিলেন যে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আর্ল মিলার যে কথাটি বলছেন, এবং কিভাবে আমরা তাহলে আর্ল মিলারের এই কি মানে কিসের ভিত্তিতে এই কথাটা বললেন? জি, উনি কিন্তু বিদায়ী রাষ্ট্রদূত, আগামী মাসে উনি চলে যাবেন, ওনার মানে স্থলাভিষিক্ত আরেকজন হবেন। উনি বার্তা দিতে চাইলেন, উনি কি বার্তা দিতে, বার্তাটা কি সেটাই হলো যে বার্তাটা কি। যদি আপনি মনে করেন যে এখানে গণতন্ত্র যে ঘাটতি আমাদের নাই, সেটা আমি বলবো না, অবশ্যই আমাদের অনেক কিছু করার এখনো রয়েছে, কিন্তু উনি কি বার্তা দিচ্ছেন, ওনার সরকারের বার্তা দিচ্ছেন, ওনার কি পদক্ষেপ নেবেন তারা? আমার প্রশ্ন হচ্ছে উনি এইভাবে গণসম্মুখী কথাটা বলার কি নৈতিক অবস্থা থেকে উনি এই কথাটা বললেন, এবং বললেন যে আগামী বছর আমরা নির্ধারণ করব যে বাংলাদেশ গণতন্ত্রের মাপকাঠি উত্তীর্ণ করে হয়েছে কিনা। তো এই ধরনের বক্তব্য একজন রাষ্ট্রদূত থেকে তো নিশ্চয়ই আশা করা যায় না, সেই বিদায়ী রাষ্ট্রদূত হোক বা না হোক। এবং মানে কি তাদের অবস্থা, তাদের গণতন্ত্রের মানে সংজ্ঞাটা কি, সেটাও কিন্তু এখন পরিষ্কার হচ্ছে না। এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার কি মনে হয়? আমরা তো জানি যে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের কৌশলগত বন্ধু প্রতিনিধি রাষ্ট্র। তা আমরা কি যুক্তরাষ্ট্রকে বা তার কাছে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে জানতে চাইতে পারি কিনা কেন এই যে সামিটের বিষয়টিতে কি হলো, এমন হলো কেন? এবং আপনি রাষ্ট্রদূতের যে কথাটা বললেন সেটা একটা মানে ব্যাখ্যা চাওয়া অবশ্যই আমাদের মানে কারণ রয়েছে, যুক্তি রয়েছে। আমার কথা হচ্ছে আরেকটা, যে সেটা হচ্ছে যে এখন ওরা যদি মনে করে যে আমাদের কিছু বলার আছে তোমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারে, হ্যাঁ, তারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। গণসম্মুখে না বলে তাদের কথা তো সরকার পর্যায়ে তারা এটা আলোচনা করতে, মন্ত্রণালয় রয়েছেই রয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য আমি মনে করি যেটা খুব একটা মানে শক্ত মানে বক্তব্য নয়। উনি বলেছেন যে দুর্বল গণতান্ত্রিক রাষ্ট্রদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বক্তব্যতে ভারত সরকার খুব খুশি হবে বলে আমি মনে করি না। ভারত কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, কারণ ভারতের গণতান্ত্রিক হয়তো সমস্যা এখন রয়েছে, কিন্তু দুর্বল গণতন্ত্র ভারত তো নিশ্চয়ই নয়, তাই না? ওদের রাজ্য অনেক কিছু পট পরিবর্তন হয়। তো আমার কাছে সেই সব উক্তি না দিয়ে যে যুক্তরাষ্ট্র কিসের ভিত্তিতে তাদের কি ভিত্তিতে তালিকাটা তৈরি করলো, এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথাটা গোড়ার ভিত্তিগুণা কি, উনি কি বলতে চাচ্ছেন আমাদেরকে, কোনো সতর্কবাণী দিতে চাচ্ছেন, কোনো থ্রেট করতে চাচ্ছেন, তাহলে উনি পরিষ্কার করুন।
তারপরে আমরা চিন্তা করব যে আমরা কি করব, আমাদের জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে রেখে আমরা সেইভাবে আমাদের সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা পর্যালোচনা করব। একদিকে যুক্তরাষ্ট্র চাইছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমরা বড় ভূমিকা রাখি, আবার বলা হচ্ছে যে তোমাদের গণতান্ত্রিক ঘাটতি রয়েছে, তোমাদের মাপকাঠি বা আমাদের তোরা মাপকাঠি। তো এখানে সাংঘর্ষিক কথাবার্তা বা স্ববিরোধী কথাবার্তা কিন্তু আসছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। একজন ডেপুটি স্টেট সেক্রেটারি কিন্তু উল্টা কথা বলছে, এখন বাংলাদেশ সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন ধরনের সম্পর্ক, ইতিবাচক বক্তব্য। এই 2 দিন আগে এই কথাটা বলেছেন, কিন্তু রাষ্ট্রদূতের কথার সাথে সেই স্টেট ডিপার্টমেন্টের ব্যক্তির কথার কিন্তু এখানে মিল নেই, একদমই মিল নেই, সম্পূর্ণ বেমিল রয়েছে। তো এখানে মনে করছি যে স্ববিরোধী বক্তব্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে এসছে। জি সেলিম ভাই, আপনি চীনের বিষয়টি নিয়ে বলছিলেন, কিন্তু চীন যে রিয়াকশানগুলো দিচ্ছে বা দিয়েছে এই পর্যন্ত, নিশ্চয়ই আপনি সেগুলো দেখেছেন। তারা তো বলছে যে এটি আপনার বিভক্তির একটি পরিস্থিতি তৈরি করবে বিশ্বের জন্য। এবং আপনি জানেন যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন বিশ্বের অন্যতম জঘন্য প্রকল্প। তিনি বলছেন স্নায়ুযুদ্ধকালীন মানসিকতার ফসল এই গণতন্ত্র সম্মেলন, এবং আমেরিকা বিশ্বকে বিভক্ত করবার জন্য কাজ করছে। আপনি একমত কিনা? চীন এবং রাশিয়া যে মন্তব্য করেছে তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে সেটা করেছে, সেটা সম্পর্কে আমি হয়তো জবাব দেওয়ার অধিকার রাখি না। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই সামিটের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, একদম। এটা আমি প্রথমে বলেছি। ওর জন্য তালিকা কিভাবে হলো, সূচক কিভাবে হলো, দিস আর ইররেলেভেন্ট ম্যাটার্স। ইট ইজ এন্টায়ারলি এ প্রোপাগান্ডা ক্যাম্পেইন। জিও স্ট্র্যাটেজিক জায়গা থেকে এটা করা হচ্ছে। জি, এবং সেই কারণে হয়তোবা চীন এবং রাশিয়া তাদের পজিশন থেকে এটা বলছে। সেকেন্ড আমি বলতে চাই, ইম্পর্টেন্ট যেটা আলোচনায় আসা উচিত, হোয়াট ইজ ডেমোক্রেসি and who is United States to define democracy and give a judgment যে কোন দেশ ডেমোক্রেটিক কোন দেশ নন ডেমোক্রেটিক। জি, আমি তাত্ত্বিক আলোচনায় না যেই বলছি, সেই জন্য ওরা বলছে জাতিসংঘ ডেমোক্রেসি। আমি বলতে চান ছোট ছোট করে বলবো আর কি, একবারই ডেমোক্রেসি সম্পর্কে। ডেমোক্রেসির একটা ফর্ম থাকে, একটা কন্টেন্ট থাকে। খালি ফর্ম নিয়ে ব্যস্ত হলে তো হবে না, তার কন্টেন্টটা দেখতে হবে। হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ ডেমোক্রেসি? প্রত্যেকটা মানুষ যা ইচ্ছা তাই করবে, দিস ইজ নট ডেমোক্রেসি। কোনো মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে না, দ্যাট ইজ ডেমোক্রেসি। এবং ডেমোক্রেসি কেবল একবার 5 বছরে একটা ইলেকশন হলো এটার ভেতর দিয়ে নির্ধারিত হয় না। একটা প্লুরালিস্টিক এবং দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট অ্যান্ড সোসাইটি, সেইখানে ডাইরেক্ট পার্টিসিপেশন স্টার্টিং ফ্রম দ্য গ্রাসরুট লেভেল আপ টু দ্য হাইয়েস্ট লেভেল, সেইটাকে এনশিওর করার ভিতর দিয়েই ডেমোক্রেসি হয়। এবং তার ফর্ম এক দেশে একরকম, আরেক দেশে আরেক রকম হতে পারে, সেই জায়গাতে দেখতে হবে। হিউম্যান রাইটস, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল হিউম্যান রাইট? ইজ দ্য রাইট টু লিভ, যেখানে দরিদ্র মানুষ না খেয়ে মৃত্যুবরণ করে এবং হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে ঘুমিয়ে থাকে, হোমলেস পিপুল আপনি দেখেন, সেই দেশ হিউম্যান রাইটস সম্পর্কে কি বলবে? আমেরিকা যে এত বড় বড় কথা বলে ডেমোক্রেসি, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে অধিকাংশ রাষ্ট্র প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা কি সেই ডেমোক্রেসি মানে? তাহলে তার তো এই জায়গা থেকে তারা হোয়াইট সুপ্রিমেসির থিওরি নিয়ে এসেছে। সেখানে বিশাল আন্দোলন হচ্ছে, ব্ল্যাক লাইভস ম্যাটার, কু ক্লাক্স ক্লান স্টিল এক্সিস্ট, এবং মাঝে মাঝে তারা মাথা তুলে দাঁড় করায়, মানবাধিকারের কথা বলে। 71 সালে আমেরিকা মানবাধিকারের ব্যাপারে কি করেছিল? যখন আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করা হলো, 1 কোটি মানুষ এই দেশান্তরী হয়েছিল। সুতরাং এই সমস্ত কিছু হলো ভাওতাবাদী। ভোটিং সিস্টেম, এটা নিয়েও যদি বলেন, তারা দাবি করতে পারে তাদেরটা সবচেয়ে ভালো, কিন্তু ইলেকট্রাল কলেজ হাউ মাচ ডাজ ইট মিন যে পপুলার ওপিনিয়ন সেটার পক্ষে আছে। ইউরোপে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, আমেরিকায় ফার্স্ট পাস দ্য পোস্ট। ওর জন্য মাইনরিটি ভোট পেয়েও একজন কিন্তু জিতে আসতে পারে। দেয়ার আর সো মেনি কোশ্চেন্স টু বি রেইজ, করা যেতে পারে। পুরা জিনিসটা কেন করার আমি মনে করি এই জায়গাটা বলে আমি শেষ করব। এবং আমার বিবেচনায় এটা, আমেরিকা হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট ইটস ইকোনমি ইজ ইন এ রিসেশন।
আমেরিকা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে, অন্য শক্তিগুলো সামনে এগিয়ে যাচ্ছে। আমি নট অনলি চায়না, রাশিয়া, সাংঘাই প্যাক্ট, এটার সঙ্গে যদি ইন্ডিয়া যুক্ত হয় কোনোভাবে বা হয়, তারপরে এটা ট্রেমেন্ডাস ইকোনমিক পাওয়ার হয়ে যাবে, যেটা আমেরিকা এটাকে কম্পেনসেট করতে যাচ্ছে বাই ফ্লেক্সিং ইটস মাসেলস। ওর জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন এটা করেছে, কোয়াড আউকুস আর কোয়াড একটা করেছে, এবং এইটা করে এনসার্কেলমেন্ট অফ চায়না, এইটার ভিত্তিতে এশিয়া প্যাসিফিক রিজিয়নকে সে রিওরিয়েন্ট করার জন্য চেষ্টা করছে। এবং সেই আলোকে বাংলাদেশকে একটা উচিত শিক্ষা, একটু গিভ ইট এ লেসন, অ্যান্ড এটা আমার জানা ছিল না। শিরু আমার বন্ধু মানুষ, তাকে ধন্যবাদ। সে আমেরিকান অ্যাম্বাসেডারের বক্তৃতাটা সে শুনে এসছে, আমার সেটা শোনার সুযোগ হয়নি। তার কথা থেকে আমি আরো কনভিন্সড হয়ে যাচ্ছি যে নন ইনক্লুশন অফ বাংলাদেশ ইজ এ পার্ট অফ এ গেম প্ল্যান, যেটা বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সের সঙ্গে যতটা না জড়িত, তার চেয়ে বেশি জড়িত হলো রিজিওনাল ওয়াইডার পার্সপেক্টিভের জায়গা থেকে। এইটুকুই আমি আপাতত আমি বলছি। আপনার কাছে আসি, এই যে রিজিওনাল বলুন বা এই অঞ্চলের জিওপলিটিক্স, একটা খালি জি মোফাজ্জল করিম ভাই খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, বিয়ের দাওয়াতে যদি কাউকে দাওয়াত না দেয় তাহলে একটা অপমান। এইটা কি বিয়ের দাওয়াত না কুলখানির দাওয়াত? এইটা খালি আপনাদের দুইটাই একই। এটা ভালোই বললেন। বিয়েতে দাওয়াত না পেলে যেরকম কষ্ট, কুলখানিতেও সবাই গেল, দেখলাম টুপি মাথায় দিয়া, তুমি এখানে বইয়া রইছো, মানে কয় নাকি। আমি এখানে তিনটা জিনিস বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কয়েকটা ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়েছে, সেটা সর্বসম্মতিভাবে সবাই চায় আরও এগিয়ে যাক তারা। যেরকম বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে জন কেরিকে বিশেষ ধাওয়া করা হচ্ছে যে আপনি আরও কতদূর এগিয়ে নিয়ে যাবেন ক্লাইমেট চেঞ্জের উপরে, ক্লাইমেট কিন্তু না বলছি, কিন্তু এখানে না বলছি যুক্তরাষ্ট্রের আরেকটা দিকে আছে সবাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা জিএসপি চাচ্ছি ওদের কাছ থেকে, জিএসপি পাই কি পাই না ইত্যাদি ইত্যাদি আছে। তৃতীয় জিনিসটা যেটা আছে সেটা হলো যে আমাদের ওখানে বসবাস করছে অনেক বাঙালি, যাদেরকে অনেক ক্ষেত্রে একটা বৈষম্যমূলক আচরণের ইয়ে হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে তারা একটু বেরিয়ে এসছে। এখন কিন্তু আমার কথা হচ্ছে সেটা সম্পূর্ণ অন্যদিকে রেখে আমাদের যদি এই দিকটার কথা চিন্তা করি, সেটা যুক্তরাষ্ট্রের বুঝতে হবে যে বাংলাদেশ এখন একটা উন্নয়নশীল দিকে যাচ্ছে না। আমি প্রশ্ন এবং এইটার জন্যই বলছি আমি যে যুক্তরাষ্ট্র যেটা না বোঝে, এটা একটাই কারণ, সেটা হচ্ছে তারা ভাবছে যে আমরা চীনের প্রতি একটু বেশি যাচ্ছি। জি, এবং সেই কারণেই কি বাদ পড়লাম কিনা আমরা? চীন না, শুধু চীন না, চীন এবং রাশিয়া, জি, এই দুটো দেশকে আমরা বিশেষভাবে তাদের হাত পা ধরছি, তোমরা আমাদেরকে সাহায্য করো, এবং এইটা আমেরিকা পছন্দ করছে না। যে কারণে এখন আমার প্রশ্ন হচ্ছে, তাই যদি হবে তাহলে তারা ভারত যখন S-400 মিসাইলসগুলো কিনেছে, গাইডেড মিসাইলস, ওয়াই ইজ ইট যে আমেরিকা একটা বাক্যোচ্চারণ করেনি এই ব্যাপারে? তখন ভারতকে তুমি দাওয়াত দিচ্ছ। আর যেহেতু রাশিয়ানরা এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাচ্ছে এবং আরেকটার জন্য বলা হয়েছে আপনারা চিন্তা করে দেখেন, সেদিকে তোমরা চিন্তিত। এবং তারপরে চীনের সাথে যদি আমাদের দ্বিপাক্ষিক আমাদের ট্রেড রিলেশন যদি বাড়ে, বিনিয়োগ বাড়ে, ওদের একটা জোন হয়, ইকোনমিক জোন হয়, তোমাদের খারাপ লাগছে। তাই যদি হবে তাহলে তোমরা আমাদেরকে অন্য দিক দিয়ে সাহায্য করো, যাতে করে আমরা সার্বিকভাবে তোমাদের সঙ্গে থাকতে পারি। কিন্তু তোমরা যদি আমাদের সবসময় আমাদের মাথা পরে কুড়াল নিয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে তো আর কিছু হবে না। সেটা যদি যৌক্তিক না হয় তাহলে তো নিশ্চয়ই হবে না। জি, যারা মোফাজ্জল করিম, আপনি কি আপনার কাছে একটু স্মরণ করে দিই একটি জিনিস। 24 নভেম্বর, সম্ভবত 24 নভেম্বর 2021 একটি সংবাদ বেরিয়েছে, ক্ষয়িষ্ণু গণতন্ত্রের দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রকে। ক্ষয়িষ্ণু গণতন্ত্রের দেশ বলা হচ্ছে, দেশটিতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। এমন পরিস্থিতিতে গণতন্ত্র সম্মেলন, যে সামিটটা, যে শীর্ষ সম্মেলন আয়োজন করা হচ্ছে, এটি কি আপনি কিভাবে দেখছেন? আসলে শুনেছি আমরা একবারে আপনার জায়গা থেকে, এবং মার্কিন গণতন্ত্রের সংস্কার কতটা জরুরি বলে মনে করেন? এই যে 24 নভেম্বরে বোধহয় খবরটা বের হয়েছে, জি, এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু
মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝে মাঝেই এমন কিছু কাণ্ড কারখানা হচ্ছে, বিশেষ করে তথাকথিত সংখ্যালঘু যারা, জি। আমি সংখ্যালঘু আর সংখ্যাগুরু এইভাবে বলছি, জি। বর্ণ বৈষম্যর দিক থেকে আর কি। রাস্তার মধ্যে পিটাইয়া একটা কালো আদমিরে মেরে ফেলবে তোমার পুলিশ, আর 2 দিন পরে পরে এটা আমরা দেখব। তো এই সমস্ত ব্যাপারে তাদের মুখ রক্ষা করার জন্যে তারা এখন দেখাতে চায় যে না না, আমরা এখন পর্যন্ত গণতন্ত্রের, আমরা এখন পর্যন্ত প্রবক্তা, আমরাই মোড়ল, আমরাই কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি। অতএব এই যে সকলকে নিয়ে যত গণতন্ত্রমনা দেশ আছে তাদেরকে নিয়ে আমরা একটা জোট বাঁধার চেষ্টা করছি। দেখতে বা শুনতে বেশ ভালোই লাগে, 110টা দেশ ছোট বড় পৃথিবীর, এদেরকে একাট্টা করে এর লিডার হিসাবে তিনি দাঁড়িয়ে গেলেন গণতন্ত্রের প্রতি। এইটা কিন্তু এটা আসলে একটা কুটচাল আর কি, যে এটা করে দৃষ্টিটাকে অন্যদিকে ফেরানো, যেটা হচ্ছে কি যে ওই যে তার মধ্যে যে গণতন্ত্রের অভাব ইত্যাদি, বিশেষ করে তার ভোটিং সিস্টেম, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এত যে ওই ইলেকট্রাল কলেজ টলেজের ইত্যাদি হিসাব কিতাব, কয়টা লোকে এগুলো বুঝে? এটা প্রতিবার নির্বাচন এলেই বলা হয় যে সংস্কারের প্রয়োজন আছে, প্রয়োজন আছে, তারপরে 4-5 বছর এটার কোনো আর খবর নাই। 4 বছর কিন্তু সত্যি, হ্যাঁ 4 বছর কোনো খবর নেই। কিন্তু সত্যি বলতে গেলে পরে তো এটা কি মানে আমাদের যেটা পপুলার যেটা ভোটিং সিস্টেমে হয় বা অন্যান্য প্রায় সব দেশেই, সেটার সঙ্গে এটা মিল খায় না। এইগুলা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যে, পৃথিবীর দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যে এরকম একটা নিয়েছে, একটা মুভ এরা নিয়েছে। আর বাংলাদেশকে একটু আর্ম টুইস্টিংয়ের ব্যাপার, বাংলাদেশের আর্ম টুইস্টিংয়ের ব্যাপার, যে হ্যাঁ বাংলাদেশ বড় বেশি বেড়ে গেছো, মনে করতেছো তোমার ইকোনমিক ডেভেলপমেন্টটা একেবারে দারুণ হয়ে গেছে, অতএব আর কি তুমি এখন আমাকে আর পাত্তা দিতে চাও না। আগে যেখানে কদম বুসি করতে পায়া দইরা, এখন আসসালামু আলাইকুমও কও না, তো অতএব দাঁড়াও তোমার আমি মজা দেখাইতেছি, উচিত শিক্ষা দেব, উচিত শিক্ষা দিবে। তো এই উচিত শিক্ষার একটা ব্যাপার বাংলাদেশের ব্যাপারে আছে। তো বাংলাদেশে এটা নিয়ে চিন্তিত আর কোনো কারণ আপনি দেখছেন না। জনাব চৌধুরী, আপনি যদি একটু বলতেন, এই যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই যে কথাটি বললেন, তিনি আরেকটি কথা বললেন যে আমেরিকা এবং পশ্চিমা কিছু দেশ জাতিসংঘকে তো এক ধরনের অকেজো বানিয়ে ফেলেছে, তারা কোনো কথা শুনছে না, যেটা আপনারাও বলছিলেন যে সেই গুরুত্বপূর্ণ জায়গায় মেজরিটির তারা শুনছে না, প্যালেস্টাইনের কথা সম্ভবত সেলিম ভাই বললেন, তাই না? যে এই জায়গাটিতে তিনি বলছেন যে এই গণতন্ত্রের জন্য যে সম্মেলন, এটির মাধ্যমে বিকল্প জাতিসংঘের বদলে বিকল্প একটি বলয় সৃষ্টি করতে চান, এরকম কিছু কি? আমি সেটা মনে করি না, যেহেতু এখন একটা ডেমোক্রেটিক প্রশাসন ওখানে ক্ষমতায় রয়েছে। ডেমোক্রেটিক পার্টি কিন্তু জাতিসংঘের ব্যাপারে অতটা সমালোচক মনোভাব না যত রিপাবলিকানদের। রিপাবলিকান জাতিসংঘকে তারা পাত্তাই দিতে চায় না। তবে জাতিসংঘকে নিয়ে যুক্তরাষ্ট্রের সার্বিকভাবে একটা মানে নিন্দামূলক মনোভাব তাদের রয়েছে। জাতিসংঘ আমাদের কথা শোনে না, মানে সেটা হলো কথা, যে আমাদের কথা শোনে না। কথা শোনে না কি, আমার মনে আছে আমি যখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলাম, তখন বাংলাদেশের একজন মন্ত্রী ওখানে গিয়েছিলেন এবং তিনি কংগ্রেস মানে লোয়ার হাউসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির উনি সদস্য ছিলেন। তো ওনাকে যে বলা হলো যে আমরা তোমাদের সাথে বাণিজ্য বাড়াতে চাই, অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চাই, আমাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক, সেটা আমরা চাই। তো সেই কংগ্রেসম্যান উনি একটা ড্রটের বই বের করলেন। বই বের করে দেখলাম বইয়ের পাতাগুলো মার্ক করা। উনি পাতা উঠিয়ে বলছেন যে আমার কাছে এই তালিকা রয়েছে ডায়েরিতে, কতবার বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে। মানে ওনার কিন্তু মাপকাঠি ওখানে। জি জি। তো আমি তখন বললাম যে কংগ্রেসম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমাইন্ডিং মি দিস। আমাদের তালিকা আছে তোমরা কতবার ইসরায়েলের পক্ষে ভিটো দিয়েছ, সেটাও আমাদের তালিকায় আছে। সো ডোন্ট ব্রিং প্যালেস্টাইন ইনটু দিস। কারণ টেররিজমে আমরা এখনও মনে করি, বাংলাদেশের সকল সরকার এবং সকল জনগণ মনে করে, সচেতন জনগণ মনে করে যে জঙ্গিবাদ যে কথাটা বলা হয়, এটার মূল হোতা কোথায়, এটার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে ফিলিস্তিন। জমির বুদ্ধে ফিলিস্তিনের কথাটা বলেছিল। ফিলিস্তিনকে কেন্দ্র করে কিন্তু এই যে ইসলাম যে বলা হচ্ছে, এটাকে নানা রূপ নানা সময় নিচ্ছে, সব রূপকে আমরা গ্রহণ করি না। আমরা উগ্রবাদীকে পছন্দ করি না, উগ্রবাদীর নিন্দা জানাই। কিন্তু ফিলিস্তিনের পক্ষে কিন্তু বাংলাদেশের অবস্থান একদম এক জায়গায় রয়েছে, সেই 1971 সাল থেকে শুরু করে।
এবং আপনি জানেন যে 1971 সালে ইসরায়েল কিন্তু আমাদেরকে সমর্থন করার একটা উদ্যোগ নিয়েছিল এবং আমাদেরকে অক্টোবর মাসে স্বীকৃতি দেওয়ারও একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু অক্টোবর তৎকালীন 71 সরকার তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, উনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। তো সেই অবস্থানে আমরা আছি এখনো। জি এবং সেদিন যে বিশ্ব শান্তি সম্মেলন যে ঢাকায় যেটা শেষ হলো, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে কিন্তু উনি ফিলিস্তিনের প্রতি সমর্থন আবার পুনর্ব্যক্ত করেছিলেন। জমির ওখানে ছিল, পাশাপাশি বসেছিলাম আমরা, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী ওই বক্তৃতা, ওই অনুষ্ঠানেও কিন্তু ফিলিস্তিনের কথাটা আবার উল্লেখ করলেন। এবং ফিলিস্তিন হচ্ছে যুক্তরাষ্ট্রকে এবং উরি আবনেরি এবং বামপন্থী এবং ইসরায়েলি একজন শিক্ষক ছিলেন, মারা গেছেন কদিন আগে, উনি কিন্তু বারবার বলতেন যে ইসরায়েল ইজ এ স্মল ইউএসএ, আমেরিকা ইজ এ লার্জ ইসরায়েল, এবং দ্যাট ইজ দি ফ্যাক্ট। তো ওদের মুখে যখন গণতন্ত্রের মাপকাঠি আমরা মানে নির্ধারণ করবো, যখন উক্তি আসে, কিছুটা হাসিও পায়। জি সেলিম ভাই, এবার একটু আলোচনাটিকে অন্যদিকে নিতে চাই। আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, বৈশ্বিক গণতন্ত্রের যতটুকু সম্ভব এই স্বল্প সময়ে আলোচনা করলাম, একটু নিজের দেশে একটু তাকাতে চাই। আমাদের দেশের নিশ্চয়ই, যেটি জনাব শামসুল মুবিন চৌধুরীও বলছিলেন যে না, আমাদের যে একেবারে মানে চূড়ান্ত পর্যায়ের গণতান্ত্রিক পরিবেশ আছে সেটি দাবি করছি না বা বলছি না, কেমন গণতন্ত্র আসলে আমাদের এখানে আছে, অবশ্যই এটা হলো সেখানে উন্নয়নের জন্য আমাদের কি করা দরকার, এটা একটু যদি এটাই হলো খুবই রেলেভেন্ট প্রশ্ন। জি কিন্তু আগের আলোচনার সূত্র ধরে খালি আমি কয়েকটা মন্তব্য করতে চাই। একটা হলো দ্য আগলি আমেরিকানস, একটা সিনেমা, খুব নামকরা সিনেমা, নামকরা সিনেমা, আমরা যখন স্কুলে পড়তাম, মিডল ইস্টকে নিয়ে, সাউথ ইস্ট এশিয়াকে নিয়ে, এইটা আমি স্মরণ করে দেবো। আরেকটা বিখ্যাত কথা আছে, আমেরিকার যার বন্ধু তার আর কোনো শত্রু দরকার নেই। রিপাবলিকান ডেমোক্রেটস নিয়ে অনেক কথাবার্তা কিছু এখানে হলো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ফান্ডামেন্টালি এবং বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমি দেখছি একই লাইন তারা অনুসরণ করছে। একদম। এবং তাদের ভেতরে ডিফারেন্স হলো পেপসি কোলা আর কোকো কোলার ভেতরে যেমন পার্থক্য, অনেকটা সেরকম। আলটিমেটলি তার ইম্পেরিয়ালিস্ট ইন্টারেস্টটা ডমিনেট করে। একটা কথা সম্ভবত বাইডেন বলেছে, আমার ভুল হতে পারে, তিনি দুনিয়াটাকে ব্যাখ্যা করেছে ইনগরেশনের সময় মনে হয়, ডেমোক্রেসি ইজ ইন দ্য ডিক্লাইন গ্লোবালি, অ্যান্ড দ্য ফাইট ফর ডেমোক্রেসি আমাদের দুনিয়াব্যাপী জোরদার করতে হবে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সেই ব্যাপারে ভূমিকা যাতে পালন করতে পারে, সেইটার জন্য আমি এই সম্মেলনের আহ্বান করেছি। দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ উইথ আমাদের কোল্ড ওয়ার, এবং তখন অ্যান্টি কমিউনিজমের যে অস্ত্র ব্যবহার করে প্রগতিবাদী আন্দোলন, শান্তি আন্দোলন, সমস্ত এই ধরনের পজিটিভ আন্দোলন দমন করা হতো, সেটা করে। এখন গোলমাল লেগে গেছে, আমেরিকা এবং ডেমোক্রেটিক সামিট নিয়ে কথাবার্তা বলায় বাংলাদেশে গণতন্ত্র আছে কি না এবং সেটার সমস্যা কি, এইটা কিন্তু হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশ ইজ এন এ ক্রাইসিস রিগার্ডিং ডেমোক্রেসি। বাংলাদেশে গণতন্ত্র হরণ করা হয়েছে এবং এটা বিএনপি করেছে, এবং পাওয়ারের কম্পিটিশনে টিকে থাকার জন্য এখন আওয়ামী লীগ সেটাকে আরো পূর্ণতা দিচ্ছে। বিএনপি ট্রাইড টু রিমেইন ইটারনালি ইন পাওয়ার, ম্যানিপুলেট করেছিল আজিজ সাহেবকে দিয়ে, অমুককে দিয়ে, অমুককে, সেই মধু সাহেব ইটা চেঞ্জ করলো আর কি, মিজারেবলি ফেল করেছে। আওয়ামী লীগকে আমি ক্রেডিট দিতে চাই, সে হয়তো সাকসেসফুল হয়েছে। ওয়াই ডিড দিস ক্রাইসিস কাম? কারণ বাংলাদেশ ইজ ফলোয়িং এ পলিসি, ইকোনমিক পলিসি, যেটা মানুষকে কষ্টের ভিতরে রেখে মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ তুলে দিবে, এবং এইটার মাধ্যমে দিস ইজ দ্য ডেভেলপমেন্ট প্যারাডাইম দ্যাট ইজ বিং পারসুড। প্রধানমন্ত্রী আমাকে বলেছে যে এটা দিস আর বার্থ পেইনস অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের প্রসব বেদনা, একটু সহ্য করো। চুয়ে পড়তে পড়তে এক সময় সাধারণ মানুষের কাছে আসবে, কিন্তু সাধারণ মানুষের কাছে আসে না তো, এই টাকা তো চলে যায় কানাডায়, সুইজারল্যান্ডে, অমুক সময় ইত্যাদি। যাই হোক, সেই আলোচনা আমি যেতে যাচ্ছি না এখন। সো দের ইজ এ সোশিয়াল ক্রাইসিস, বেকারত্ব, বৈষম্য, অধিকারহীনতা, মানুষের ভেতর ক্রোধ। জনগণ সরকারের পেছনে নাই, তার জনসমর্থন ভিত্তি নাই। জনসমর্থনের ভিত্তি না থাকা অবস্থায় যদি ক্ষমতায় পারপিচুয়েট করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ডিপেন্ড
on the state apparatus to keep you in power. And that generates fascist tendency. জি এবং এটা খামাখা না যে পার্লামেন্টে বক্তৃতা হলো যে সচিবরা আমাকে এখন সম্মান করে না, আমাদের চেয়ে জনপ্রতিনিধিত্বের চেয়ে সম্মান তাদের হলো বেশি আর কি। এটা তো হবেই, কারণ এই সচিবরাই আপনাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছে এবং আগের রাত্রে ভোট দিয়ে আপনাকে বাড়াইছে, তখন মান মর্যাদার কথা মনে ছিল না। সুতরাং ভোটাধিকার দিলে পরে ক্ষমতা পার্টিসিপেট করতে পারবে না, এবং পার্টিসিপেট না করতে পারলে হয় জেলে যেতে হবে আর তা নাহলে বিদেশে পালাই যেতে হবে। দ্যাট ইজ দ্য আটারেন্স অফ দ্য জেনারেল সেক্রেটারি অফ আওয়ামী লীগ। জি তো This এইখান is থেকে the dilemma. জি এখান থেকে So democracy জি inevitably follows জি the pattern of economic system যেটা বাংলাদেশে অনুসরণ করা হচ্ছে, তার ন্যাচারাল কনসিকুয়েন্স হলো গণতন্ত্রহীনতা। জি উত্তরণের উপায় কি দেখেন? উত্তরণ তো ঘটাতেই হবে যদি ঘাটতি থেকে থাকে। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ কোটি কোটি শুকর যে আজ 50 বছর পর আমরা মোটামুটি একটা অর্থনৈতিক সামর্থ্য আমাদের অর্জিত হয়েছে। এটার জন্য যদি কাউকে বাংলাদেশে ধন্যবাদ দিতে হয় প্রথম, তাহলে অগণিত খেটে খাওয়া মানুষকে দিতে হয়। কারণ আমি বা আমার মতো হোয়াইট কলার টোলার যারা আছে এরা খালি আমরা নিতে জানি, আমাদের বেতন 15,000 টাকা মাসে মাসে থেকে 80,000 টাকা কীরকম করে করা যাবে, অন্যান্য হালুয়া রুটি কীভাবে ভাগ বাটোয়ারা করা যেতে পারে এগুলোতে। কিন্তু একজন চাষা বললে পরে আবার গাইল হয়ে যায়, কৃষক, তাই না? কৃষক আচ্ছা বেশ। একজন কৃষক সে বেচারা বেতন টেতনের ইয়ে করে না, কোনো কিছু না, সে মনে করে কৃষক ফসল ফলায় কি জন্য? অনেক কিছু বলেন যে এই দেশের উন্নতি নেই, আমি বলেন জি না, তার নিজের পেটের জন্য। কারণ তার কোনো চাকরি নেই, বাকরি নেই, বাণিজ্য নেই, ব্যবসা নেই, কিছু নেই। সে যদি হাল চাষ না করে খাবে কোত্থেকে? তার বাচ্চা কাচ্চা খাবে কোত্থেকে? অতএব কৃষক ফলায়, এবং কৃষক এমনভাবে ফলায় আমাদের কৃষকদের মতো এত দক্ষ, এত পটু, সবচাইতে এত পরিশ্রমী। জি বুঝতে পেরেছি। উত্তরণটা কি তাহলে? উত্তরণ কিভাবে হবে? হবে কি হবে? আপনি যখন এই কৃষক এবং তারপরে যে গার্মেন্ট কর্মী, তারপরে বিদেশে যে গেছে সমস্ত ছেলেপেলেরা যারা গেছে, এগুলা তারা তো আমার কাছ থেকে, অর্থাৎ সরকার বাহাদুরের কাছ থেকে, আমার মতো আপনার মতো ভদ্রলোকদের কাছে তারা কিছুই চায় না, কিন্তু ন্যায্য মূল্যটা দিয়ে দেন, ঠিক আছে। হ্যাঁ, আমার নিজের গরজে, আপনার নিজের গরজে আমাদের উচিত তাদেরকে অন্তত পক্ষে ক্ষমতা জিনিসটা কি জিনিস, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় কোন ক্ষমতা, তারা কয় ক্ষমতাটা কি জিনিস সেটা বোঝার জন্যে তাকে বলুন 4 বছর পরে পরে আসো, একবার ভোটটা ঠিক মতো দাও। আপনি ভোটটা ঠিক করে দিয়ে দেন, নাম্বার 1। আপনি ওই যে উত্তরণের কথা বলছিলেন, ভোটটা ঠিক করেন, নির্বাচনটা ঠিক করুন, কে জিতলো কে হারলো, যে কোনো কেউ জিতুক, যে কোনো আদর্শ নিয়ে এসে জিতে যেতে পারে, যদি আমার কোনো আপত্তি নেই। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার এই যে যাদের কথা বললাম, এই সাহেবরা, তারা যে মানে হোয়াইট কালার সাহেবরা শেষের দিকে, আচ্ছা আই এম সরি, তো তারা যে শুধুমাত্র এদেরকে বঞ্চিত করেছেন তা না, লুটপাটটাও বন্ধ করেন। আমরা বড় বড় কথাবার্তা বলি দুর্নীতি ফুর্নীতি নিয়ে, মাঝে মাঝে চমক দেখাই, 2-4-5 দিন খবরের কাগজের মধ্যে ওই ইয়েটিয়ে অমুকরে ধরছে, তমুকরে ধাওয়া করছে, এই সমস্ত চলে। তারপরে আরও এখন তো একজন বিদেশ চলে গেলেন বোধহয় আজকে রাত্রে, এই সমস্ত কথাবার্তা। তো এইগুলা ঠিকঠাক করেন, দেখেন এমনি এগুলা থেকে উত্তরণ যেটা আপনি বলছেন, তাহলে একটা ব্যালেন্স আসবে, একটা ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, আল্লাহর শুকর আবার বলছি, সেটার সঙ্গে সঙ্গে দেখবেন জনগণেরও একটা সন্তুষ্টি লাভ হয়েছে তার মুখে। আমরা উন্নয়নের কথা তো শুনছি, উন্নয়ন আমরা দেখছি, কিন্তু গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে সূচকগুলো, যে লেখালেখি গবেষণাগুলো হয়, তার যদি একটু উত্তরণ আপনার কাছ থেকেও শুনতে চাই। সেখানে যেটা বলা হচ্ছে 9 থেকে 10 সূচকের ক্ষেত্রে এটি বলা হচ্ছে পূর্ণ গণতন্ত্র, 7 থেকে 8 যদি স্কোর করে তাহলে বলা হচ্ছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র, 5 থেকে 6 নম্বর স্কোর করলে হাইব্রিড রেজিম, যেটি বলা হচ্ছে যে 2006 সালে আমাদের গণতন্ত্র সূচকের স্কোর ছিল 6.11,
সেটিকে বলা হচ্ছিল ত্রুটিপূর্ণ গণতন্ত্র। 2008 সাল থেকে এটিকে আখ্যা দেওয়া হচ্ছে হাইব্রিড রেজিম। 2017-তে স্কোর ছিল 5.43। তাহলে এই যে সূচকের জায়গা, প্রশ্নবিদ্ধ নির্বাচন, জনগণকে নিয়ন্ত্রণ করা, ভোটার অংশগ্রহণ কমে যাওয়া, সংসদ একদলীয় হওয়া, কার্যকর বিরোধী দল না থাকা, দুর্বল হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো, মত প্রকাশে ভয় পাওয়া, দুর্নীতি বেড়ে যাওয়া এবং ক্ষমতা হারানোর ভয়, এই জায়গাগুলো থেকে উত্তরণের উপায় যদি ছোট করে সুশাসন প্রতিষ্ঠা, এটা বলি জি আছে সেটি। আমি এখানে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমেরিকার স্কোর তো 3.2 বেশি হবে, তার সেটা অনেক বেশি হয়ে গেল। জি, বাংলাদেশের কথা না, আমি বলি আজকে দুর্নীতির ডে অফ অ্যান্টি করাপশন ছিল জি আজকে। জি, সেখানে আমাদের রাষ্ট্রপতির ভাষণটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা এটার জবাব দিচ্ছে। জি উনি বলেছেন দুর্নীতি, হ্যাঁ, দুর্নীতি কমাতে হবে, দুর্নীতি কমাবার জন্য আপনারা দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করুন। এটা কি বলবার বিষয় না করবার না, বিষয়? কারণ হচ্ছে দায়বদ্ধতা সৃষ্টি যদি করা হয় ঠিক মতো, যেটা কিনা তথ্য অধিকার আইনের মাধ্যমে আছে, জি। অন্যান্য আইনের মাধ্যমে আছে, জি। সেই আইনগুলো সামগ্রিকভাবে যদি পালন করা যায়, বাস্তবায়ন করা যায়, তবেই কিন্তু পুরো জিনিসটা এগোবে। আর এইটা যদি না করা হয় তাহলে কোনোটাই এগোবে না। তো আমি বলবো যে সার্বিকভাবে আমাদের রাজনীতি একটা জিনিস, কিন্তু জুডিশিয়ারি যেটা, জি। তাদেরও হচ্ছে আইনগতভাবে তাদেরকে কর্মকাণ্ডে আরও গুরুত্ব দিতে হবে সব কিছুর ব্যাপারে। সেখানে রাজনীতিকরণ করার কোনো স্কোপ নেই, এবং আমরা যদি রাজনীতিকরণের ঊর্ধ্বে উঠতে পারি তাহলেই আমাদের রাজনীতিটা এগোবে। এছাড়া রাজনীতি এগোবার কোনো, আমি যেমন বলেছিলাম, মনে আছে আমার যখন চিফ নির্বাচন কমিশন বলেছিলাম যে সবাইকে যারা দাঁড়াতে চায় ইলেকশনে তাদেরকে, আমাদের ডক্টর শামসুল্লাহ দাবাদ দ্যাট টাইম চিফ ইলেকশন কমিশনার বলে তাদের ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে, যেরকম নরওয়েতে করে। হাইব্রিড রেজিম থেকে বেরোবার কোনো ওইটাই তো, ওয়েলথ স্টেটমেন্ট যদি হয়, সেটি দেওয়া হয় শুরুতে যখন সে দাঁড়াচ্ছে, জি। শুধু তার নিজের নয়, তার মা বাবা ভাই বোন দিচ্ছে তারা, সেটা তো কাজ করছে না, না। দিচ্ছে না, এখনো দিচ্ছে না। এবং তখন মির্জা ফখরুল আলমগীর যে উনি ছিলেন আমাদের রাষ্ট্র কি এমন কোনো মেকানিজম করতে পারে না? না, এটা হচ্ছে আমাদের বুরহানুদ্দিন খান জাহাঙ্গীরের ভাই, যে কি মহিউদ্দিন আলমগীর, উনি তখন হোম মিনিস্টার ছিলেন। না, আমি বলছি তখন যে- এই যে হলো না, যেটা জি। ওয়েলথ স্টেটমেন্ট এখনো হয় না, এটা সেলিম ভাই বলতে পারে ভালো, হি নোজ বেটার দ্যান মি, বাট এই যে জিনিসটা করা হলো না, বাস্তবায়ন করা হলো না। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওমবার্ডসম্যানকে কার্যকরীভাবে ভূমিকা পালনের একটা বিশেষ অবস্থান দিতে হবে। ওমবার্ডসম্যানকে জি, যদি না বুঝতে আনা হয় তাহলে কিন্তু কোনো মতেই আমাদের রাজনীতিকরণ জিনিসটা বন্ধ হবে না। জি, সেলিম ভাই একটু ছোট করে, সময় নেই, আমি শেষ করব জনাব শামসুল মবিন চৌধুরীকে দিয়ে। আপনি যদি একটু বলতেন যে এই যে গণতন্ত্র রক্ষা, গণতন্ত্র উন্নয়ন সূচক বলুন, যাই বলুন না কেন, এর বাতাবরণ তৈরিতে রাষ্ট্র বা সরকারের, ক্ষমতাসীন সরকারের তো একটা গুরুত্বপূর্ণ দায় রয়েছে। সক্রিয় রাজনৈতিক দলগুলোর ভূমিকা যদি একটু বলতেন। দেখেন, এক মিনিটে হয়ে যাবে জি, মনে হয়। জি। একটা কথা মনে রাখবেন, সকল দায়িত্ব সরকারকে চাপালে হবে না। রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। জি, জি, যেই দেশ বাজার অর্থনীতির ধারায় চলে, জি। অবধারিতভাবে সেটা বাজার রাজনীতির জন্ম দেবে। অ্যাবসলিউটলি। এবং নমিনেশন বাণিজ্য, বদলি বাণিজ্য, তদবির বাণিজ্য, আপনি চতুর্দিকে দেখবেন এটা ছড়িয়ে গেছে। নির্বাচনকে একটা ব্যবসায়িক কার্যক্রমে যেটা আটকে ফেলা হয়েছে, এইখান থেকে বের করে না আনতে পারলে পরে আমরা কে আনবে, বের করে আনবে কে? জনগণ আনবে। 71 সালে ইয়াহিয়া খান আমাদেরকে স্বাধীনতা দেয় নাই, জনগণ লড়াই করে সেটা আদায় করে নিয়েছে। ভাষা আন্দোলন আমরা লড়াই করে আদায় করেছি। এরশাদের পতন আমরা জনগণ লড়াই করে করেছি। এরশাদকে এমনি এমনি তো ক্ষমতা ছেড়ে যায়নি। ইতিহাস তৈরি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং নবপ্রজন্ম সেইটার বাহক হবে। অনেকে বলে নতুন প্রজন্মের ভেতরে কিছু নেই, মিথ্যা কথা। গণজাগরণ মঞ্চ হলো কিভাবে, নিরাপদ সড়ক আন্দোলন হয় কিভাবে, এইগুলো হলো নমুনা। জাস্ট ওয়েট, মানুষের ভেতরে জাগরণ ঘটছে, উপলব্ধিগুলো ঘটছে, আমি সেটা সেন্স করতে পারছি। হয়তো বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক এরকম, হঠাৎ তন্ত্রের দেশ, কিছু বোঝা যায় না, কিছু বোঝা যায় না। বঙ্গবন্ধু বক্তৃতা করতেন, বঙ্গবন্ধু করতেন বাংলাদেশ পলিমাটির দেশ, এই বর্ষার সময় নরম মাখনের মতো মাটি, সেইটাই চৈত্র মাসে শক্ত পাথরের মতো হয়ে যায়। জি, আজকের যে আলোচনাগুলো আমরা করলাম,
একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট এই শীর্ষ সম্মেলনকে ঘিরে, এবং বাংলাদেশেরও আসলে গণতন্ত্রের যেই জায়গাটিতে আমরা যেতে চাই, আমাদের বাসনা, কামনা, প্রত্যাশা, এই দুটো মিলিয়ে আপনাকে শেষ করতে অনুরোধ করব। আন্তর্জাতিক প্রেক্ষাপট দেখেন, বাংলাদেশ এখন অর্থসামাজিক ক্ষেত্রে যে অবস্থানে আছে সেখানে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখার এখন যথেষ্ট সুযোগ এবং যুক্তিও রয়েছে, এবং আমরা আশা করি আমরা রাখতে পারবো। জাতিসংঘের অধীনে তো আমরা অবশ্যই রাখছি শান্তি মিশন। জাতিসংঘের নিয়ন্ত্রণ ছাড়া আমরা কোনো শান্তি মিশনে বাংলাদেশের অংশ নেয়নি, কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি এখন পর্যন্ত, কারণ আমরা জাতিসংঘের প্রতি আমাদের সেই ধরনের সমর্থ এবং সেই ধরনের আনুগত্য রয়েছে। আভ্যন্তরীণ গণতন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এই গণতন্ত্রকে কেন্দ্র করে কিন্তু 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, তাই না? আমি তো সামরিক বাহিনীর একজন সদস্য ছিলাম। পাকিস্তান সামরিক বাহিনী পাকিস্তানকে রক্ষা করার জন্য 1969 সালে শপথ গ্রহণ করেছিলাম সেই কাকুলের সেই অত্যন্ত সুন্দর পাহাড় পর্বতের নিচে দাঁড়িয়ে সেই শপথ নিয়েছিলাম। 1971 মার্চ মাসে সেই শপথ ভঙ্গ করে বাংলাদেশকে মুক্ত করার জন্য আমি নতুন শপথ আমি নিলাম। কেন নিয়েছিলাম? কারণ আমি মনে করি যে গণতন্ত্র এখানে ঘাটতি ছিল বলে পাকিস্তান আমলে আমাদেরকে সেই কিছুটা মূল্যবোধের উপরে, আমি মুক্তিযুদ্ধের চেতনা থেকে মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি বেশি আমি সম্মান দেখাতে চাই। সেই মূল্যবোধের দিকে আমাদের কিন্তু এগোতে হবে। সেই মূল্যবোধ থেকে আমরা আসলে সরে এসেছি। সরে আসার কারণে এই অবক্ষয়টা আমাদের ঘটেছে, যে কারণে আমরা দেখছি যে জনপ্রতিনিধিত্ব ব্যক্তিরাও যে ধরনের মানে তারা কথাবার্তা বলেন, আচরণ করেন, এটা কিন্তু 1971-এর মুক্তিযুদ্ধের সম্পূর্ণ পরিপন্থী একটা অবস্থান। সেখানে আমরা কোনোদিনই ছিলাম না। তো সেই জায়গায় যদি আমরা ফেরত যেতে পারি, যে একটি অসাম্প্রদায়িক সমাজ, একটি গণতান্ত্রিক সমাজ, মানুষের আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে আমি তাকে দিব, কথাটা কিন্তু সেটাই ছিল। এবং সেই জায়গায় আমাদেরকে ফেরত যেতে হবে। সেখানে আমরা কোনো একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে আমরা তাদের সাথে আপোষ করলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ থেকে সরে আসবো, অসাম্প্রদায়িক মূল্যবোধ থেকে আমরা সরে আসবো। সেটা তো আমাদের জন্য না ঘটে। ক্ষমতায় কিন্তু মূল জিনিস নয়, কোনো রাজনৈতিক দলের ক্ষমতা কিন্তু মূল জিনিস নয়, জনগণের ক্ষমতাই কিন্তু জনগণের ক্ষমতাতে আমাদের ফেরত যেতে হবে। কৃষক সেদিন হাতে অস্ত্র তুলে ধরেছিল। আমরা যখন চট্টগ্রামে যুদ্ধ করছি, সাধারণ বস্তির লোকেরা কিন্তু আমাদের তারা খাবার নিয়ে এসেছিল। আমি বলছি তুমি তো মারা যাবে, আপনি তো মারা যেতে পারেন, আমার হাতের রান্নাটা খেয়ে আপনি যুদ্ধ করেন। তো সেই যে আমাদের একটা স্পিরিট, জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই গণতন্ত্রের ভিত্তি কিন্তু সেই ঐক্যটা, সেই ঐক্যতে আমাদেরকে আসতে হবে। জি, আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি বিজয়ের মাসের শুভেচ্ছা। আর কয়েকদিন পরেই 16ই ডিসেম্বর বিজয় দিবস, এবং 50-এর যে বিজয়ের সেই শুভেচ্ছাটুকুই আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।